সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। শুরুতে যারা লাইভে যোগদান করছেন, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। যারা আপনারা লাইভে যোগদান করছেন, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। লাইভটি দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। যারা আপনারা লাইভে যোগদান করছেন, ধন্যবাদ। আমরা একটু কালক্ষেপণ করছি, আশা করছি এর মধ্যে লাইভে সবাই যোগদান করবেন। আবারও বলছি, যারা লাইভে যোগদান করছেন, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আমি, আশা করি আপনারাও ভালো আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, যদিও ব্যথা আছে মুখে, এখনো প্রচন্ড ব্যথা আছে, 2-3 দিন থাকবেই আর কি। তাছাড়াও মোটামুটি আছি আর কি। তো আমরা একটু কালক্ষেপণ করছি, আশা করি যারা লাইভে যোগদান করার করে নেবে এর মধ্যে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 1-এর চতুর্থ খণ্ডের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে লেকচার 1-এর উপরে আমি বলেছি যে প্রতিটি লেকচারের উপরে গড়ে 3টি ক্লাস হবে। পরের কিছু লেকচার আছে, একটা লেকচার একটা ক্লাসেই শেষ হবে, কিন্তু কিছু লেকচার আছে যেটা বোঝার স্বার্থে, যেটার উপরে আমরা 3টার জায়গায় 4টা বা 5টা পর্যন্ত নিতে পারি, এরকম 2-3টা লেকচার আছে। সুতরাং লেকচার 1 নাম্বারটা তেমনই একটি লেকচার যেটাতে আমাদের অনেক বেশি তথ্য রয়েছে, আমাদের পৃথিবীকে জানবার ব্যাপার রয়েছে। আর এই লেকচার 1 নাম্বারটা খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারলে আমরা ম্যাপের উপরে খুব ভালো একটি দখল কিন্তু কি করতে পারবো, রাখতে পারবো আর কি। তো আশা করি যারা লাইভে যোগদান করেছেন, হয়তো আরো কেউ করলে করতে পারেন আর কি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা না বাড়িয়ে তাহলে ক্লাসটি শুরু করে দিতে চাই আর কি। বন্ধুরা দেখুন, আমরা পৃথিবীর পরিচিতি পড়েছি অলরেডি। গত ক্লাসে আমরা দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকারও একটু পরিচিতি দেখেছি আর কি। তো ক্লাসের শুরুতে আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে, যে উত্তর আমেরিকাকে আমি কয়টি অংশে ভাগ করেছিলাম? সংখ্যা দিয়ে একটু কমেন্ট করুন। উত্তর আমেরিকাকে আমি কয়টি অংশে ভাগ করেছিলাম? দয়া করে একটু সংখ্যা দিয়ে আমাকে কমেন্ট করুন। যারা লাইভে আছেন আমাকে সংখ্যা দিয়ে একটু কমেন্ট করুন উত্তর আমেরিকাকে। জি, পূজা দেবী প্রথম কমেন্ট করে, জুয়েল পাল, অথৈ সাগর 2 লিখেছে কেন বুঝতে পারছি না। উত্তর আমেরিকাকে তো আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম, একটা উত্তর আমেরিকা অংশ, একটা মধ্য আমেরিকা অংশ, আর একটা ক্যারাবিয়ান সাগরের দ্বীপপুঞ্জ, ক্যারাবিয়ান অংশ, ওয়েস্ট ইন্ডিজ যেটা। ক্যারাবিয়ান সাগরে কয়টি দেশ ছিল? এবার সংখ্যা দিয়ে আবার কমেন্ট করুন তো, ক্যারাবিয়ান সাগর অঞ্চলে বা ক্যারাবিয়ান অঞ্চলে কয়টি দেশ ছিল? প্লিজ সংখ্যা দিয়ে একটু কমেন্ট করুন আবার। ক্যারাবিয়ান অঞ্চলে কয়টি দেশ ছিল? প্লিজ একটু কমেন্ট করুন। উত্তর আমেরিকাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু উত্তর আমেরিকার যে ক্যারাবিয়ান অংশ, সেই ক্যারাবিয়ান অংশে কতটি দেশ আছে? প্লিজ দেখি কে কমেন্ট করতে পারে যে ক্যারাবিয়ান অংশে কতটি দেশ আছে। বাহ, কমেন্ট এসেছে। নাহিদ সুলতান নিশি, মোহাম্মদ তানভীর, কায়ুম চয়ন, আসাদুজ্জামান হৃদয়, অসিত দাস, ওনারা সবাই লিখেছেন ক্যারাবিয়ান অঞ্চলে কিন্তু 13টি করে কি রয়েছে, দেশ রয়েছে। অসংখ্য ধন্যবাদ। এই ক্যারাবিয়ান অঞ্চলে কতটি দেশ রয়েছে? ক্যারাবিয়ান সাগরের তীরে 13টি দেশ রয়েছে। আর একটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে করতে চাই, প্রশ্নটি বুঝুন, যে এই ক্যারাবিয়ান অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা? ক্যারাবিয়ান সাগরে তো 13টা দেশ আছে মানলাম, কিন্তু ক্যারাবিয়ান অঞ্চলের সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনে? দেখি তো ক্যারাবিয়ান সাগরের সেই আয়তনে বড় দেশের নাম কে কমেন্ট করতে পারে। দেখি, প্রশ্ন করেছে যে ক্যারাবিয়ান সাগরের 13টি দেশ, সবচেয়ে বড় দেশ কোনটি ক্যারাবিয়ান সাগরের? কমেন্ট করুন। এখনো পর্যন্ত কোনো কমেন্ট কিন্তু আসেনি,
যে ক্যারিবিয়ান সাগরের তীরে 13টি দেশ আছে, সবচেয়ে বড় দেশ কোনটি ক্যারিবিয়ান সাগরের তীরে? কমেন্ট করতে বলেছি। হ্যাঁ, কমেন্ট এসে গিয়েছে। তনয়া লিখেছেন ওয়েস্ট ইন্ডিজ। না তনয়া, ওয়েস্ট ইন্ডিজ নয়। ওয়েস্ট ইন্ডিজ তো একটা কোনো দেশ না। এই 13টা সমন্বয়ে মূলত আসলে ওয়েস্ট ইন্ডিজ বলা হচ্ছে। কিন্তু তার নিচে যারা কমেন্ট করেছেন, অসিত দাস, জাহিদুল ইসলাম বা স্বর্ণালী স্বর্ণা, তারা সবাই লিখেছেন কিউবা। ভেরি গুড। অর্থাৎ ক্যারিবিয়ান সাগরের তীরে যে 13টা দেশ আছে, সেই 13টি দেশের মধ্যে সবচেয়ে বড় এই চিনির আধার ফিদেল ক্যাস্ট্রো কিউবা। হ্যাঁ, ক্যারিবিয়ান সাগরের সবচেয়ে বড় দেশ হচ্ছে কিউবা। ধন্যবাদ। আর টোটাল উত্তর আমেরিকার মধ্যে বড় দেশ হচ্ছে কানাডা। সমগ্র উত্তর আমেরিকার মধ্যে বৃহৎ দেশ কোনটি? সমগ্র উত্তর আমেরিকার মধ্যে বৃহৎ দেশ হচ্ছে কানাডা। এটা আমরা কিন্তু কি করি জানি আর কি। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইবার আমরা কথা না বাড়িয়ে আমরা আবার চলে যেতে চাই। ধন্যবাদ কিউবা যারা লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা গত ক্লাসে দেখেছেন উত্তর আমেরিকাতেও কিন্তু 4টি উপহার পেয়েছেন, এমনকি আপনারা দক্ষিণ আমেরিকাতেও পেয়েছেন 4টি উপহার। ঠিক আছে, দক্ষিণ আমেরিকার উপহারগুলো যদি একবার মনে করিয়ে দিতে চাই, পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী আপনারা দেখেছেন আমাজন নদী, আপনারা দেখেছেন উচ্চতম রাজধানী বিমানবন্দর লাপাজ বলিভিয়ার, এবং আপনারা দেখেছেন চির বসন্তের দেশ বা চির বসন্তের শহর কিন্তু ইকুয়েডর। হ্যাঁ, ইকুয়েডর। আচ্ছা, উত্তর আমেরিকাতে উপহার দেখেছি সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। দক্ষিণ আমেরিকা আমাকে উঁচু দিয়েছে, আর আমাকে উত্তর আমেরিকা দিয়েছে সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত। যৌথভাবে দুটো বৃহত্তম নদী মিসিসিপি মিসৌরি যৌথভাবে বৃহত্তম নদী দিয়েছে, এবং পৃথিবীর সবচেয়ে বড় গাল্ফ উপসাগর মেক্সিকো উপসাগর দিয়েছে। ফলে উত্তর আমেরিকা আমাকে 4টা উপহার, দক্ষিণ আমেরিকা আমাকে কি করেছে? 4টি উপহার দিয়েছে। তো চলুন এইবার আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাই এশিয়া মহাদেশ। আমি বলে রাখি, আজকে ক্লাস নিচ্ছি, আজকের পরে আর একটা খণ্ড নিব কালকে। লেকচার 1-এর উপরে 5টা খণ্ড নিলে আমার লেকচার 1 এবং পৃথিবীর ম্যাপ ট্যাপ এগুলো খুব ভালো একটা দখলে চলে আসবে, আশা করি যারা প্র্যাকটিস করেছেন। আজকে আমরা চলে যাচ্ছি কোথায়? আজকে আমরা চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এশিয়া মহাদেশে। ঠিক আছে, তো এই যে আমরা এশিয়া মহাদেশে চলে গেলাম আর কি। আমাদের এই এশিয়া মহাদেশকে ভাগ করা হয়েছে 5টি ভাগে। ঠিক আছে, মনে রাখবেন সংখ্যা দিয়ে যে এশিয়া মহাদেশকে ভাগ করা হয়েছে 5টি ভাগে। সে 5টি ভাগের নাম আমরা কি আগে একটু দেখে নিই। তাহলে আমরা এশিয়াতে আজকে চলে এসেছি। আমাদের এশিয়াকে ভাগ করা হয়েছে 5টি খণ্ডে। তাহলে এশিয়ার কয়টি অংশ আছে? 5টি। 1 নম্বর আমরা বলবো শুরুতে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া অর্থাৎ আমরা দক্ষিণ এশিয়াতেই কিন্তু বসবাস করি। বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার অন্তর্গতই একটি দেশ। আমরা 2 নাম্বার দেখব বন্ধুরা দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব এশিয়া। আচ্ছা, তাহলে 1 নম্বরে দেখেছি দক্ষিণ এশিয়া, এশিয়ার দক্ষিণ দিক। আরেকটা ভাগে দেখলাম দক্ষিণ পূর্ব এশিয়া। আচ্ছা, 3 নম্বরে গিয়ে আমরা দেখব বন্ধুরা দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য। 4 নম্বরে আমরা দেখব মধ্য এশিয়া। মধ্য এশিয়া। এবং 5 নম্বরে আমরা দেখব পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়া। আবার এই পশ্চিম এশিয়াকে মধ্যপ্রাচ্য বলা হয়ে থাকে। মধ্যপ্রাচ্য। আচ্ছা, তাহলে এশিয়াকে দেখুন আমরা 5টি ভাগে কি করেছি? ভাগ করেছি। একটা দেখেছি দক্ষিণ এশিয়া, একটা দেখেছি দক্ষিণ পূর্ব এশিয়া, আর একটা দেখেছি আমরা দূরপ্রাচ্য, আর একটা দেখেছি আমরা মধ্য এশিয়া, এবং আর একটা দেখেছি আমরা পশ্চিম এশিয়া, যেটাকে আমরা বলছি, আমরা কি বলছি? মধ্যপ্রাচ্য বলছি। তাহলে আমরা যদি একটু বোর্ডে কি করি, বোর্ডে দাগানোর চেষ্টা করি। আমি আবারও স্মরণ করে দিতে চাই যে আমরা এশিয়াকে, আমাদের লাইভের উপস্থিতি মনে হচ্ছে আজকে খারাপ বেশ। আচ্ছা,
আমরা একটি বিষয়কে যদি লক্ষ্য করার চেষ্টা করি তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে আমাদের এশিয়াকে ভাগ করেছি আমরা 5টি ভাগে। একটা এক্সাম্পল দেখুন, এই যে আফগানিস্তান থেকে নিলাম, ধরেন আফগানিস্তান নিয়েছি, পাকিস্তানের নিলাম, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, এদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ নিয়ে গিয়ে আবার এখানে লাগিয়ে দিলাম। এই জায়গাটা হচ্ছে বন্ধুরা দক্ষিণ এশিয়া। এই জায়গাটাই হচ্ছে কি দক্ষিণ এশিয়া। আমাদের যে সার্কের 8টা রাষ্ট্র রয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4টা তো খুব কমন নাম, তাই না? খুবই জানি, এই 4টা ক্রিকেট খেলে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। ওকে, এছাড়া রয়েছে নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান, এই 8টি রাষ্ট্র হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। মনে রাখতে হবে যে এই 8টি রাষ্ট্র হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ। তাহলে দক্ষিণ এশিয়াতে দেশ কতটি আছে? 8টি দেশ আছে। আবারও বলি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আমরা কি বলেছি? আমরা বলেছি আফগানিস্তান। এই দক্ষিণ এশিয়াতে 8টি রাষ্ট্র রয়েছে এবং বাংলাদেশ তাহলে এই যে এই অংশটুকু দক্ষিণ এশিয়ার অন্তর্গত দেশ। তাহলে দেখেন এশিয়ার দক্ষিণ দিকে যেটা রয়েছে এটি হচ্ছে দক্ষিণ এশিয়া। ক্লিয়ার? এটি হচ্ছে কি দক্ষিণ এশিয়া। কতটি দেশ আছে? 8টি দেশ আছে। যারা লাইভে আছেন তাদের কাছে যদি আমি একটি প্রশ্ন করি, আমি উত্তর পরে দিই, আগে আপনাদের কাছে যদি প্রশ্ন করি, এই যে সার্কের যে 8টা দেশ আছে দক্ষিণ এশিয়ার, এই 8টা দেশের মধ্যে সবচেয়ে প্রথম কোন দেশ স্বাধীন হয়েছিল? কেউ কি জানেন? জানা থাকলে একটু কমেন্ট করুন কয়েক সেকেন্ডের মধ্যে, যে দক্ষিণ এশিয়াতে যে 8টা দেশ আছে এই 8টি দেশের মধ্যে সবচেয়ে প্রথম কোন দেশটি স্বাধীন হয়েছিল? যদি জানা থাকে একটু কমেন্ট করে জানান। আমি একটি প্রশ্ন করেছি যে আমাদের দক্ষিণ এশিয়াতে যে 8টি স্বাধীন দেশ রয়েছে, তামান্না আলমগীর এসে লিখেছেন হংকং কোন এশিয়ার? পাগলা তামান্না, একটু অপেক্ষা করুন আপু, আমি যাব। হ্যাঁ, এখনো তো যাইনি ওইদিকে। হ্যাঁ, আগে শেষ করি, তারপর আপনি নিজেই বুঝে যাবেন হংকং কার মধ্যে রয়েছে আর কি। ঠিক আছে পাগলা? তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রথম কোন দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ সেইটা একটু কমেন্ট করে জানানো যায় কিনা একটু আমাকে জানান। আচ্ছা, এখানে অনেকেই কমেন্ট লিখেছে। পূজা দেবী লিখেছে ভারত, অসিত দাস লিখেছে ভারত, নাহিদ সুলতান নিশি লিখেছেন পাকিস্তান, অথৈ সাগর লিখেছেন পাকিস্তান। আমি প্রশ্নটা করেছিলাম আসলে এভাবে যে আমাদের দক্ষিণ এশিয়াতে যে দেশগুলো রয়েছে 8টা, প্রথম স্বাধীন হয়েছে কে? তো যাই হোক, যে কয়েকটা কমেন্ট এসেছে এখন পর্যন্ত সেই কয়েকটি কমেন্টের মধ্যে একটিও সঠিক উত্তর পাইনি। একটা লাস্ট এসে পেলাম, জাহিদুল ইসলাম, আফগানিস্তান। মনে রাখতে হবে আফগানিস্তান, যদিও লেখার জায়গাটা আমার সংকট। আফগানিস্তান। বন্ধুরা, এই আফগানিস্তান সে 1919 সালে কি হয়েছিল? স্বাধীন হয়েছিল। আমাদের দক্ষিণ এশিয়াতে যে সার্কভুক্ত 8টা দেশ আছে, তো সেই সার্কভুক্ত 8টি দেশের মধ্যে সর্বশেষ স্বাধীন হয়েছে কিন্তু আফগানিস্তান। আর আফগানিস্তান স্বাধীন হয়েছে 1919 সালে। মনে থাকবে, আফগানিস্তান স্বাধীন হয়েছে 1919 সালে। আর দক্ষিণ এশিয়ার সর্বশেষ স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশ 1971 সালে। হ্যাঁ, সর্বশেষ হচ্ছে বাংলাদেশ 1971 আর সর্বপ্রথম আফগানিস্তান। কিন্তু এটা কিন্তু আবার টোটাল এশিয়া ভেবে নেবেন না, আমি জাস্ট দক্ষিণ এশিয়াতে রয়েছে। ক্লিয়ার আপনারা? তাহলে দক্ষিণ এশিয়াতে প্রথম স্বাধীন হয়েছিল কে? দক্ষিণ এশিয়াতে প্রথম স্বাধীন হয়েছিল আফগানিস্তান এবং সর্বশেষ স্বাধীন হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়া অংশে দেশ আছে কতটি? 8টি। আশা রাখি 8টি দেশ সার্কভুক্ত 8টি দেশ মনে থাকবে। তাহলে সার্কের সদস্যগুলোই কার আমরা দেখেছি? সার্ক, SAARC, সার্ক। তাহলে সার্কভুক্ত দেশগুলোই হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ আর কি। এরপরে আমরা চলে যেতে চাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়াতে। জাস্ট দক্ষিণ এশিয়া, আবার দক্ষিণ এবং পূর্ব দিকে যারা আছে দক্ষিণ পূর্ব এশিয়া। বন্ধুরা দেখুন, আমি যদি
খুব সহজে আঁকায় নেই, মিয়ানমারকে নিব, চীনের সীমানা ঘেঁষে এদিকে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়াকে নিব, নিয়ে এদিকে আমরা একদম ফিলিপাইন বরাবর, অর্থাৎ এই জায়গাটুকুই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই জায়গাটাই হলো দক্ষিণ, আবার লিখেছি কি পূর্ব এশিয়া। এই জায়গাটাকে আবার আমরা লিখেছি দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে জাস্ট লিখেছি দক্ষিণ এশিয়া, তারপরে আমরা কি লিখেছি, আমরা লিখেছি দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। আপনারা মনে রাখবেন দক্ষিণ পূর্ব এশিয়াতে স্বাধীন দেশ আছে 11টা। কতটা আছে? দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে স্বাধীন দেশ আছে 11টা। আসেন একে একে দেশগুলোর নামগুলো যদি একটু দেখি, এবং আজকে আপনারা মুড়ি চানাচুর খাবেন, আবার দেখবেন রাতে ম্যাপ দেখে যে দক্ষিণ এশিয়া আর ঠিক পূর্ব দিকে আছে দক্ষিণ পূর্ব এশিয়া, 11টা দেশ আছে। মিয়ানমার আছে, বাংলাদেশের সাথেই কিন্তু মিয়ানমার, অর্থাৎ দক্ষিণ এশিয়ার শেষ দেশই বাংলাদেশ, তারপর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া চলে গেল মিয়ানমারকে দিয়ে। মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, সংক্ষেপে বলি লাগভি, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাগভি। তাহলে মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম হলো কয়টা? 4টা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হলো কয়টা? 6টা। সিঙ্গাপুর হলো কয়টা? 7টা। তারপরে যদি বলি ব্রুনাই, 8টা। পূর্ব তিমুর 9টা। ফিলিপাইন 10টা। বাকি থাকলো তাহলে কোনটা? আচ্ছা, আমরা যদি আরেকবার দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া হলো কয়টা? 4টা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া 6টা। ফিলিপাইন 7টা। ব্রুনাই 8টা। পূর্ব তিমুর 9টা। তারপরে আমরা কি দেখেছি এখানে বন্ধুরা? পূর্ব তিমুরের সাথে যদি আমরা চলে যেতে চাই, সেটি হচ্ছে আমাদের এদিকে ব্রুনাই দেখেছি, ইন্দোনেশিয়া দেখেছি, সিঙ্গাপুরের কথা সম্ভবত বলিনি, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, আসল দেশটাই বাদ দিয়ে গেছিলাম, থাইল্যান্ড। তাহলে আমরা এভাবে বলবো মিয়ানমার, মিয়ানমারের পরে থাইল্যান্ড, মিয়ানমার, মিয়ানমারের পরে থাইল্যান্ড, তারপর 3টে একসাথে বলবো লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। তাহলে মিয়ানমার, মিয়ানমারের পরে থাইল্যান্ড, থাইল্যান্ডের পরে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, কম্বোডিয়ার পরে এসে দেখবো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তার সাথে দেখবো সিঙ্গাপুর, সিঙ্গাপুরের পরে দেখবো ফিলিপাইন, তারপরে দেখবো পূর্ব তিমুর, এবং পূর্ব তিমুর পরে লাস্ট আমরা কি দেখতে পাই? হ্যাঁ, লাস্ট যেটা দেখবো সেটি হলো ব্রুনাই। ব্রুনাই। এই 11টা দেশ। তো মুড়ি চানাচুর খেতে খেতে 11টা দেশের নাম চলে আসবে। আরেকটা বার আমি স্মরণ করে দিতে চাই। সবচেয়ে প্রথম মিয়ানমার, মানে মিয়ানমার থেকেই দক্ষিণ পূর্ব এশিয়া শুরু। তাহলে মিয়ানমার, মিয়ানমারের পরে আমরা কি বলেছি? মিয়ানমারের পরে থাইল্যান্ড, তারপরে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া একসাথে 5টা বলেছি, ইন্দোনেশিয়া বলেছি, মালয়েশিয়া বলেছি, আচ্ছা সিঙ্গাপুর বলেছি, পূর্ব তিমুর বলেছি, ব্রুনাই বলেছি, এবং মনে রাখতে হবে আমাদের ফিলিপাইন রয়েছে। তাহলে এই যে 11টা দেশ আমরা দেখলাম, এই 11টা দেশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এই 11টি দেশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এবং এখানে একটি বিশেষত্ব তথ্য দিয়ে রাখি, এই যে 11টা দেশ দেখলেন, এই 11টা দেশের মধ্যে মনে রাখতে হবে আপনাদেরকে যে ব্রুনাই যে দেশটি রয়েছে, ব্রুনাইয়ের সরকার প্রধানকে বলা হয় সুলতান। সুলতান কথাটা এভাবে লিখে রাখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশের সরকার প্রধানকে সুলতান বলে? আমরা মধ্যপ্রাচ্যের অনেক দেশের, মানে আমাদের যেটি পশ্চিম এশিয়া পর্বনে, সেখানে অনেক রাষ্ট্রের সরকার প্রধান সুলতান, কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি মাত্র দেশ আছে, সেটি হলো ব্রুনাই, আর সেই ব্রুনাইয়ের সরকার প্রধানকে বলা হয় সুলতান। তাহলে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশের সরকার প্রধান সুলতান? সেটি হবে কি? ব্রুনাই। সেটি কি হবে? ব্রুনাই। তাহলে যারা লাইভে এত সময় আছেন বা দেখছেন, তারা আমাকে এবার একটু সংখ্যা দিয়ে কমেন্ট করুন তো, যে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে 11টা দেশ বলেছি, এই 11টা দেশের মধ্যে কার সবচেয়ে প্রিয় দেশ কোনটা? সবাই একটা করে দেশের নাম কমেন্ট করুন। হ্যাঁ,
দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর নাম শুনেছেন, হ্যাঁ, সবার কার কাছে কোন দেশটাকে খুব সুন্দর মনে হয় বা কার মনে কোন দেশটা গেঁথে আছে, একটা করে নাম কমেন্ট করুন। যারা লাইভে আছেন একটি করে জাস্ট দেশের নাম কি করুন, কমেন্ট করুন। জানবার লিখেছে, স্যার আপনার মুখের ব্যথা সেরে গিয়েছে। না জানবার, প্রচন্ড ব্যথা আছে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি, ইভেন খেতে পর্যন্ত পারছি না আর কি। হ্যাঁ, প্রচন্ড ব্যথা মুখে আছে জানবার। হ্যাঁ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে দাঁতের ব্যথাটা কতটা সেন্সিটিভ। আচ্ছা, তো আমি একটি প্রশ্ন করেছিলাম যে আমাদের 11টি যে দেশ আছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, কার কাছে কোন দেশটা প্রিয়, একটা করে কমেন্ট করেন। জানবার কমেন্ট করেছেন সিঙ্গাপুর, প্রিয়া চৌধুরী লিখেছেন সিঙ্গাপুর, মে ফ্লাওয়ার লিখেছেন থাইল্যান্ড, জাহিদুল ইসলাম লিখেছেন সিঙ্গাপুর, ঠিক আছে, তানভীর লিখেছেন সিঙ্গাপুর। আরও যারা লাইভে আছেন একটু কমেন্ট করুন। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গাপুর সিঙ্গাপুর সিঙ্গাপুর, হ্যাঁ, যাই হোক, অনেক কমেন্ট এসেছে, অনেক কমেন্টের মধ্যে আমরা ম্যাক্সিমামই দেখছি সিঙ্গাপুর আর থাইল্যান্ড। তাহলে দেখেন, গর্বের সহিত বলতে চাই যে এশিয়াতে একটি দেশ আছে, দক্ষিণ পূর্ব এশিয়াতে সিঙ্গাপুর নামে একটি দেশ আছে, যে দেশটি মানে বেশ সমৃদ্ধ। তবে সিঙ্গাপুর কিন্তু খুব ছোট দেশ, খুবই ছোট দেশ, হ্যাঁ, আয়তনে খুবই ছোট দেশ। তবে সিঙ্গাপুর যতখানি দেশ ততটুকুই কি আছে, শহর আছে। সিঙ্গাপুর রাষ্ট্রে কোনো গ্রাম নেই, সিঙ্গাপুর রাষ্ট্রে কোনো গ্রাম নেই। সুতরাং মনে রাখবেন, পৃথিবীর নগর রাষ্ট্রটি হচ্ছে সিঙ্গাপুর, পৃথিবীর নগর রাষ্ট্রটি হচ্ছে সিঙ্গাপুর। কারণ সিঙ্গাপুর রাষ্ট্রে কোনো কি নেই, সিঙ্গাপুর রাষ্ট্রে কোনো গ্রাম নেই। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে পৃথিবীর নগর রাষ্ট্র কোনটি, আপনারা বলবেন সিঙ্গাপুর। এছাড়াও সিঙ্গাপুরকে বলা হয়ে থাকে এশিয়ার গার্ডেন সিটি, এশিয়ার গার্ডেন সিটি, এত সুন্দর বাগানের মতো গোছালো, হ্যাঁ, এশিয়ার গার্ডেন সিটি কিন্তু সিঙ্গাপুর। সিঙ্গাপুর এত সুন্দর একটা দেশ যে দেশকে দিনে 2বার ধৌত করা হয়। সিঙ্গাপুর এত সুন্দর একটি দেশ যে দেশকে দিনে 2বার ধৌত করা হয়ে থাকে। কোন দেশকে ধৌত করা হয়ে থাকে? সিঙ্গাপুরকে ধৌত করা হয়ে থাকে। সো পৃথিবীর নগর রাষ্ট্র কোনটা? সিঙ্গাপুর। এশিয়ার গার্ডেন সিটি সিঙ্গাপুর, দিনে 2বার ধৌত করা হয় সিঙ্গাপুর। এছাড়া সিঙ্গাপুরে কিন্তু একটি হসপিটাল রয়েছে, মাউন্ট এলিজাবেথ হসপিটাল। আপনারা দেখেছেন বাংলাদেশের ভিআইপিরা অসুস্থ হলেই কিন্তু চলে যান সিঙ্গাপুরে, এবং সেই সিঙ্গাপুরে যে তারা চিকিৎসা করেন কোথায়? মাউন্ট এলিজাবেথ হসপিটালে। আপনারা ম্যাপে ভালো করে দেখবেন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ঠিক মিডিলে রয়েছে কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার ঠিক মধ্যখানেই রয়েছে কিন্তু সিঙ্গাপুর। তাহলে আপনারা ক্লিয়ার তো? এশিয়ার গার্ডেন সিটি, পৃথিবীর নগর রাষ্ট্র, দিনে 2বার ধৌত করা হয়, মাউন্ট এলিজাবেথ হসপিটালের দেশ সিঙ্গাপুর, যে রাষ্ট্রে কিন্তু কোনো গ্রাম নেই। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই আপনাদেরকে, যদি সম্ভব হয় একটু লিখে রাখবেন। জানেন সিঙ্গাপুর কোনো মুসলিম দেশ নয়, সিঙ্গাপুর কোনো মুসলিম দেশ নয়, অথচ সিঙ্গাপুরের পতাকাতে 4 তারকা আছে। সিঙ্গাপুর কোনো মুসলিম দেশ নয়, কিন্তু পতাকাতে কি রয়েছে? 4 তারকা রয়েছে আর কি। তাহলে মুসলিম দেশ নয় কিন্তু তার পতাকাতে 4 তারকা আছে, সেটা কোন রাষ্ট্র হবে? সেটা হবে কিন্তু সেটি কিন্তু হবে সিঙ্গাপুর। মাথায় রাখতে হবে, সেটি কি হবে? সিঙ্গাপুর। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এশিয়ার গার্ডেন সিটি দেখেছি। জানবার লিখেছে দেশকে কিভাবে ধৌত করা যায়। আপনি যেভাবে নিজেকে ধৌত করেন, গোসল করেন, পরিষ্কার করেন, তেমনি দেশকে ধৌত করে না। দেশ তো ছোট দেশ, নগর রাষ্ট্র, শহর পুরাটাই, হ্যাঁ, পানি মারে, পানি দিয়ে দেশকে কি করে, অর্থাৎ দেশের যে রাস্তাঘাট গুলো রয়েছে সেগুলো কি করে, সেগুলো কিন্তু পরিষ্কার করে আর কি। তা আমি আরেকটি প্রশ্ন আপনাদের কাছে করেছি, বা আরেকটি প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমি চাইবো এখন। সেটি হচ্ছে, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশের সরকার প্রধানকে সুলতান বলা হয়? দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশের সরকার প্রধানকে সুলতান বলা হয়?
প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশের সরকার প্রধানকে সুলতান বলা হয়? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। জি, অথৈ সাগর লিখেছে রাস্তায় থুতু ফেললেও জরিমানা দিতে হয়। একদম ঠিক কথা, সিঙ্গাপুরে এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, কমেন্ট এসেছে ব্রুনাই। তাহলে ব্রুনাইয়ের সরকার প্রধানকে আসলে কি বলা হচ্ছে? ব্রুনাইয়ের সরকার প্রধানকে বলা হচ্ছে কিন্তু সুলতান। ঠিক আছে, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেখেছি ব্রুনাইয়ের সরকার প্রধানকে কি বলা হচ্ছে? সুলতান বলা হচ্ছে। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া চিনেছেন। আগে দেখলেন দক্ষিণ এশিয়া, তারপরেই যে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার উপর দিকে আমরা উঠি। উপর দিকে আমরা উঠলে দেখবো এই যে চীন থেকে নিব, চীন, মঙ্গোলিয়া, তারপরে এই যে দুই কোরিয়া, একটা আছে যে কিউট বয় কিম জং উন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপরে জাপান। এই অংশটা হচ্ছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য বন্ধুরা, দূরপ্রাচ্যে 5টি দেশ দেখা যায়: চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। চীন, সহজভাবে বলতে গেলে চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া। এক বন্ধু প্রশ্ন করে রেখেছিল হংকং, তো হংকং তো এখন চীনের অধীনে রয়েছে। আবার তাইওয়ান, সেও তো স্বাধীন না, সেও চীনের অধীনে রয়েছে। সো হংকং বা তাইওয়ান এগুলো দূরপ্রাচ্যের মধ্যেই আছে। হংকং বা তাইওয়ান দূরপ্রাচ্যের মধ্যেই রয়েছে। আপনাদের মনে রাখতে হবে দূরপ্রাচ্যে স্বাধীন দেশ আছে মাত্র 5টি। 5টির মধ্যে চীন বলেছি, জাপান বলেছি, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমরা বলেছি মঙ্গোলিয়া। এছাড়া আপনাদের মনের প্রশ্ন থাকতে পারে যে হংকং বা তাইওয়ান তারা তো স্বাধীন না, চীনের সাথে একীভূত আছে, সো তারা দূরপ্রাচ্যের মধ্যেই রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরপ্রাচ্যকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। দূরপ্রাচ্যকে নিয়ে আমাদের গর্ব করা উচিত, কারণ আমাদের এশিয়ার মধ্যে যে দূরপ্রাচ্যটা রয়েছে সেই দূরপ্রাচ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে। আমরা দেখেছি চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়ার মতো রাষ্ট্রগুলো এই দূরপ্রাচ্যে রয়েছে। তাহলে আশা করি যারা লাইভে আছেন দূরপ্রাচ্যটাকে কি করে ফেলেছেন? চিনে ফেলেছেন। দক্ষিণ এশিয়া, তার পূর্ব দিকে আছে দক্ষিণ পূর্ব এশিয়া, আর এই দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার উপর দিকে আছে দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য। আচ্ছা, দূরপ্রাচ্যে আপনারা দেখেছেন কতটি দেশ? 5টি দেশ দেখেছেন। ঠিক আছে, তো যারা লাইভে আছেন এই দূরপ্রাচ্যে যে 5টি দেশ দেখেছেন, এই 5টি দেশের মধ্যে কার কাছে কোন দেশটি প্রিয় একটু কমেন্ট করুন। দূরপ্রাচ্যে যে 5টি দেশ দেখেছেন, এই 5টি দেশের মধ্যে কার কাছে কোন দেশটি অত্যন্ত প্রিয় একটু কমেন্ট করে আমাকে জানান। এই দূরপ্রাচ্যে কার কাছে কোন দেশটি অত্যন্ত প্রিয় একটু কমেন্ট করে জানাবেন আমাকে। হ্যাঁ, সবাই লিখছে কেন যেন জাপান জাপান জাপান। নাহিদ সুলতান নিশি লিখেছেন দক্ষিণ কোরিয়া, কিন্তু এছাড়া সবাই কিন্তু জাপানের কথাই লিখেছেন। জাপান তো আমাদের পরম বন্ধু, তাই না? জাপান বাংলাদেশের পরম বন্ধু। এমনকি জাপানের পতাকার সাথেও কিন্তু আমাদের পতাকার কি রয়েছে? মিল। ওদের সাদার মাঝে লাল, আমাদের সবুজের মাঝে কি রয়েছে? লাল রয়েছে। ফলে জাপানের পতাকার সাথেও আমাদের পতাকার কি রয়েছে? একটা অত্যন্ত মিল রয়েছে আর কি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জাপানের পতাকার সাথেও অন্য দেশের পতাকার কি রয়েছে? আমাদের বাংলাদেশের পতাকার মিল রয়েছে। সো ম্যাক্সিমামই লিখেছেন জাপান। আর আপনারা তো জানেন যে এশিয়ার এই দেশ জাপানে পৃথিবীতে সূর্য সবার আগে ওঠে। পৃথিবীতে সূর্য সবার আগে ওঠে কিন্তু এই জাপানে। মনে থাকবে তো, পৃথিবীতে সূর্য সবার আগে কোথায় ওঠে? জাপানেই কিন্তু ওঠে আর কি। আচ্ছা, এছাড়া একটি বিষয় যদি আমরা মনে রাখবার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমাদের এই দূরপ্রাচ্যের মধ্যে চীন আছে। হ্যাঁ, চীন তাহলে কিন্তু এশিয়ার বড় দেশ। যদিও রাশিয়ার একটা অংশ পড়ে গিয়েছে, বৃহৎ অংশ এশিয়াতে আছে, কিন্তু প্রশাসনিকভাবে রাশিয়া যেহেতু ইউরোপে, তাই আমরা চীনকে বলি এশিয়ার সবচেয়ে বড় দেশ। তো যারা লাইভে আছেন, এশিয়ার 3টি অংশ শিখালাম। একটা আমাদের দক্ষিণ এশিয়া, একটা দক্ষিণ পূর্ব এশিয়া
আর একটা দূরপ্রাচ্য। এই তিনটা ফাংশন বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি যে এশিয়ার তিনটি অংশ দেখিয়েছি আপনাদের, এই তিনটি অংশ আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন আর কি। সূর্যোদয়ের দেশ জাপান, কারণ পৃথিবীতে সূর্য সবার আগে জাপানের উপরে ওঠে। ধন্যবাদ মেফ্লাওয়ার। এবং জাপান কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র, জাপান একটি দ্বীপ রাষ্ট্র। তা আমি যেটা পড়াচ্ছিলাম এই তিনটা অংশ দেখিয়েছি আপনাদেরকে এশিয়ার, বুঝতে পেরেছেন কিনা? স্বর্ণালী পূজা, জাহিদুল, নাহিদ সুলতান নিশি, রাকিব হাসান, ধন্যবাদ। আমাদের 3-4-5 জন বন্ধু লিখেছেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, জানবার রহমানও লিখেছে, ধন্যবাদ। অথই সাগর এসে লিখেছে ভূমিকম্পের দেশ জাপান, সাগর সাবধানে থাকবেন, সাগর তলে কিন্তু বেশি ভূমিকম্প হয়। হ্যাঁ, তো সাবধান বন্ধু সাগর, সাগরের তলে বেশি ভূমিকম্প হয়, সাবধানে থাকবেন আপনি। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আশা রাখছি যে যে তিনটা অংশ আমরা দেখলাম এখন পর্যন্ত, জুয়েল পাল এসেছেন, ধন্যবাদ। তামান্না আলমগীর, ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা এশিয়ার এখন পর্যন্ত দেখে ফেলেছি কতটি অংশ? 3টি অংশ দেখেছি। হ্যাঁ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এদিকে কি দূরপ্রাচ্য। আচ্ছা ঠিক আছে, দূরপ্রাচ্যের মাত্র পাঁচটা সহজ, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মঙ্গোলিয়া, হয়ে গেল 5টা। এইবার আমরা যে অংশে যাব বন্ধুরা, দেখুন এই যে চীনের উপর থেকে এই যে অংশটা নিব, এই যে নিলাম, এদিকে ইরান পর্যন্ত এসে লাগিয়ে দিলাম। এই জায়গাটাকে বলে মধ্য এশিয়া। মধ্য এশিয়া, এই জায়গাটা হচ্ছে বন্ধুরা মধ্য এশিয়া। আচ্ছা, তাহলে দক্ষিণ এশিয়ার উপরে আছে মধ্য এশিয়া। থিঙ্কিং করেন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার পূর্বে আছে দক্ষিণ পূর্ব এশিয়া, আর এই দক্ষিণ পূর্ব বা দক্ষিণ এশিয়ার মাথার উপরে আছে কি? দূরপ্রাচ্য। আর দূরপ্রাচ্যের অপোজিটেই আছে কিন্তু মধ্য এশিয়া। তো মধ্য এশিয়াতে 6টা দেশ আছে। আগেই বলে রাখি আমি যে মধ্য এশিয়াতে দেশ আছে কতটি? মধ্য এশিয়াতে মনে রাখবেন 6টি দেশ আছে। এখন এই 6টি দেশ আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা এই 6টি দেশ, এই দেশগুলো, মধ্য এশিয়ার দেশগুলোর নামগুলো খুবই কঠিন কঠিন লাগে, মনে কেন যেন থাকতে চায় না। তো সুতরাং এটা মনে রাখতে চাইলে আমরা একটা কাজ করতে পারি, সে কাজটি হচ্ছে কাউ, কাউ আতা, আতা তুর্কি, কাউ আতা তুর্কি। আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, কাউ আতা তুর্কি, অর্থাৎ মধ্য এশিয়া। আবারও সবাই বন্ধুরা শুনবেন, মধ্য এশিয়া আর মধ্যপ্রাচ্য কিন্তু আলাদা। মধ্য এশিয়া, ঠিক আছে, দক্ষিণ এশিয়ার একদম মাথার উপরে আছে মধ্য এশিয়া, ঠিক আছে। খুব সুন্দর করে যদি দেখতে চান যে দক্ষিণ এশিয়ার মাথার উপরে মধ্য এশিয়া, আর দক্ষিণ পূর্ব এশিয়ার মাথার উপরে দূরপ্রাচ্য, আর পশ্চিম এশিয়াটা একদমই সাইডে, একদমই আলাদা। তো দেখেন মধ্য এশিয়াতে আছি, মধ্যপ্রাচ্যের কথা কিন্তু বলিনি। মধ্য এশিয়ার একটি সূত্র বলেছি, কাউ আতা তুর্কি, কাউ আতা তুর্কি। ওকে, কাউতে কি, কাতে কি? কাতে হলো কাজাকিস্তান, কাজাকিস্তান। আচ্ছা, কাতে কি হচ্ছে বন্ধুরা? কাজাকিস্তান। উতে উজবেকিস্তান, উজবেকিস্তান। আচ্ছা, আতে এসে হচ্ছে আজারবাইজান, আজারবাইজান, আজারবাইজান। তাতে তাজিকিস্তান, তাজিকিস্তান। তুতে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান। আর কিতে কিরগিজস্তান। তাহলে যাদের এই যে মনে থাকে না এই সব নামগুলা, বিদঘুটটা লাগে, উজবেকিস্তান, কিরগিজস্তান, হ্যাঁ, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই যে মনে থাকে না, তারা এই সূত্রটা প্রয়োগ করে রাখতে পারেন, কাউয়াতা তুর্কি, কাউয়াতা তুর্কি। আমার মধ্য এশিয়ার দেশগুলোর সূত্র, 6টা দেশের সূত্র, কাউয়াতা তুর্কি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেশ আমরা পেয়ে গিয়েছি। কাউতে কি, কাতে কি? কাতে কাজাকিস্তান। এবং আমাদের এই মধ্য এশিয়ার সবচেয়ে বড় দেশ কিন্তু কাজাকিস্তান। মধ্য এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ কিন্তু কাজাকিস্তান। এখানে একটা তথ্য একটু লিখে রাখেন খাতায়, যে পৃথিবীর আয়তনে সবচেয়ে বড় মুসলিম দেশই হচ্ছে কাজাকিস্তান।
পৃথিবীতে আয়তনে বড় সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান। মানে পৃথিবীতে যত মুসলিম দেশ আছে সবচেয়ে আয়তনে বড় মুসলিম দেশ কিন্তু কাজাকিস্তান, যেটা মধ্য এশিয়াতে রয়েছে। তাহলে কাতে কাজাকিস্তান, কাউ, উতে উজবেকিস্তান, আতে আতা, আর আতে আজারবাইজান, তাতে তাতে কি দেখেছি তাজিকিস্তান, আবার তুতে তুর্কি, তুর্কমেনিস্তান, এবং কিতে কিরগিস্তান, কাউয়াতা তুর্কি। হ্যাঁ, তাহলে মধ্য এশিয়ার এই 6টি রাষ্ট্র মনে রাখার জন্য আমরা কি প্রয়োগ করতে পারি? আমরা প্রয়োগ করতে পারি কাউয়াতা তুর্কি। ক্লিয়ার আপনারা? কাউয়াতা তুর্কি। তাহলে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আমাদের মধ্য এশিয়াতে 6টি রাষ্ট্র রয়েছে। কয়টি রাষ্ট্র রয়েছে? 6টি রাষ্ট্র রয়েছে মধ্য এশিয়াতে। যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানান তো মধ্য এশিয়ার আয়তনে বড় রাষ্ট্র কোনটি? যারা লাইভে আছেন আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান যে আমাদের মধ্য এশিয়ার আয়তনে বড় রাষ্ট্র কোনটি। প্লিজ একটু কমেন্ট করুন। আমি একটি প্রশ্ন করেছি যে মধ্য এশিয়ার আয়তনে বড় রাষ্ট্র কোনটি, প্লিজ একটু কমেন্ট করুন। ইয়েস, কমেন্ট এসেছে কাজাকিস্তান। আর ধন্যবাদ মে ফ্লাওয়ারকে, তিনি সুন্দর করে লিখে দিয়েছেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে আমরা একটি প্রশ্ন করেছিলাম যে আমাদের মধ্য এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে বড় রাষ্ট্র কোনটি? কমেন্ট করছে কিন্তু কাজাকিস্তান। এবং পৃথিবীর মধ্যে কিন্তু সবচেয়ে বড়, মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে কিন্তু সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্রই হচ্ছে কাজাকিস্তান। পৃথিবীতে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কাজাকিস্তান। তবে এখানে একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখা ভালো, আয়তনে বড় মুসলিম রাষ্ট্র কাজাকিস্তান, কিন্তু পৃথিবীতে বেশি মুসলিম আছে কিন্তু আবার ইন্দোনেশিয়াতে। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম আছে ইন্দোনেশিয়াতে, কিন্তু আয়তনে বড় বললে কাজাকিস্তান। মুসলিমদের মধ্যে আয়তনে বড় দেশ কাজাকিস্তান, কিন্তু সবচেয়ে বেশি মুসলিম আছে কোথায়? ইন্দোনেশিয়াতে। সবচেয়ে বেশি মুসলিম আছে কোথায়? আমরা দেখেছি সবচেয়ে বেশি মুসলিম আছে কিন্তু ইন্দোনেশিয়াতে। ওকে বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেয়েছি কাউয়াতা তুর্কি। আচ্ছা, এবার লাস্ট থেকে যাচ্ছে আমাদের পশ্চিম এশিয়া, আর পশ্চিম এশিয়াকেই আমরা বলছি মধ্যপ্রাচ্য। ঠিক আছে, এই যে পশ্চিম এশিয়াটাকে আমরা বলছি মধ্যপ্রাচ্য। এখানে গুনলে দেখা যায় 11 8 19, 19 আর 5 হয় কত? 19 আর 5 হয় কিন্তু 24, 24 আর 6 হয় 30। আপনারা সবাই জানেন এশিয়াতে স্বাধীন দেশ আছে কতটা? 44টা। সো আমাদের পশ্চিম এশিয়াতে স্বাধীন রাষ্ট্র রয়েছে 14টি। কতটি? পশ্চিম এশিয়াতে স্বাধীন রাষ্ট্র রয়েছে, মানে মধ্যপ্রাচ্য অঞ্চলে স্বাধীন রাষ্ট্র রয়েছে 14টি। আমরা সৌদি আরবের কথা বলতে পারি, ইরাক, ইরান, কুয়েত, আরব আমিরাত। ঠিক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে কিন্তু এই পশ্চিম এশিয়া, মানে এশিয়ার একদমই পশ্চিমে, তাই এটাকে পশ্চিম এশিয়া বলা হচ্ছে এবং এটাকে মধ্যপ্রাচ্যও বলা হচ্ছে। সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, আরব আমিরাত, এদের মতো রাষ্ট্রগুলো রয়েছে কিন্তু এই পশ্চিম এশিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্যে। এবং এই মধ্যপ্রাচ্যে একটি দেশ আছে যাকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয়, ইসরায়েল। ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র, এশিয়ার একমাত্র ইহুদি রাষ্ট্র কিন্তু ইসরায়েল। সেই ইসরায়েল নামক রাষ্ট্রটিও রয়েছে মধ্য এশিয়াতে। সেই ইসরায়েল নামক রাষ্ট্রটিও রয়েছে এই মধ্য এশিয়া বলছি, মধ্যপ্রাচ্যে, যেটাকে পশ্চিম এশিয়া বলছি, এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলছি কিন্তু আমি ইসরায়েলকে। ঠিক আছে, মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল। এবং এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ কিন্তু সৌদি আরব। তার মানে পশ্চিম এশিয়ার বড় দেশ সৌদি আরব। তাহলে দেখেন, মধ্য এশিয়া বললে কিন্তু কাজাকিস্তান, আর পশ্চিম এশিয়া বললে সৌদি আরব। মাথায় যাচ্ছে কি যে মধ্য এশিয়ার বড় দেশ কিন্তু কাজাকিস্তান, আর মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার বড় দেশ কি হবে? সেটা হবে সৌদি আরব। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে আছেন তারা কি বুঝতে পারছেন বিষয়টা? একটু কমেন্ট করে জানাবেন।
তাহলে একটি বিষয়কে আপনারা মনে রাখতে পারেন বা একটি বিষয়কে আপনারা মাথায় রাখতে পারেন, সে বিষয়টি হচ্ছে যে আমাদের এক কাছাকাছি নাম, একটা মধ্য এশিয়া আর একটা আমরা দেখেছি পশ্চিম এশিয়া, একটা মধ্য এশিয়া এবং আরেকটা আমরা কি দেখেছি বন্ধুরা, আরেকটা কিন্তু আমরা দেখেছি পশ্চিম এশিয়া। সো মধ্য এশিয়ার বড় কিন্তু কাজাকিস্তান, আর পশ্চিম এশিয়ার বড় কিন্তু সৌদি আরব। হ্যাঁ, পশ্চিম এশিয়া মানেই কিন্তু আমরা বলেছি মধ্যপ্রাচ্য। তাহলে আমরা সাধারণত মধ্যপ্রাচ্য নামেই ডেকে থাকি। মধ্য এশিয়া এক জিনিস, আর মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সেটি কিন্তু কি হবে, সেটি আরেক জিনিস আর কি। আচ্ছা, তো যারা লাইভে আছেন আমি এবার একটি কোশ্চেন করব আপনাদেরকে, উত্তর দিলেই বুঝতে পারবো পড়া কতটুকু বুঝেছেন। সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামে পরিচিত কে? প্লিজ একটু কমেন্ট করুন আমাকে। যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে আমাদের মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামে পরিচিত কে? ধন্যবাদ বন্ধুরা, সবাই বুঝতে পেরেছেন আশা করি। আসলে কি জানেন, এগুলো নিয়ে না চর্চা করতে হয়, ম্যাপ নিয়ে বসতে হয়, চর্চা করতে হয়। ধন্যবাদ। কমেন্ট এসেছে ইসরায়েল। আমাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ তাহলে কোনটি হচ্ছে? সবচেয়ে বড় দেশ হচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েল। তাহলে আমরা জেনে ফেলেছি যে আমাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ কোনটি। আমাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ হচ্ছে, বড় দেশ বলছি কেন, সরি, মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলছি কাকে? ইসরায়েলকে। এবার আরেকটা কমেন্ট করুন তো, যে আমাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনে? মধ্যপ্রাচ্যের আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি? এবার সেটা একটু কমেন্ট করুন। এই যে মধ্যপ্রাচ্য, তার আয়তনে বড় দেশ কোনটি সেটি একটু আমাকে কমেন্ট করুন। মধ্যপ্রাচ্যের আয়তনে বড় দেশ কোনটি? হ্যাঁ, সব মে ফ্লাওয়ার কমেন্ট করেছে সৌদি আরব। ইসরায়েল তো ক্যান্সার, আর মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় সৌদি আরব, আর মধ্য এশিয়ার বড় হলো কাজাকিস্তান। মধ্য এশিয়ার হচ্ছে কাজাকিস্তান। ওকে, তাহলে মধ্যপ্রাচ্যের বড় কিন্তু সৌদি আরব, আর মধ্য এশিয়ার বড় কাজাকিস্তান। তাহলে আমরা 44টি স্বাধীন দেশ কিন্তু এশিয়াতে দেখেছি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো যে এশিয়াকে আমরা ভাগ করেছি কয়টি ভাগে? এশিয়াকে আমরা ভাগ করেছি কিন্তু টোটাল 5টি ভাগে। 5টি ভাগের মধ্যে দক্ষিণ এশিয়া আমরা দেখেছি, দক্ষিণ পূর্ব এশিয়া আমরা দেখেছি, দূরপ্রাচ্য, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্য যেটাকে পশ্চিম এশিয়া বলছি। খুব সহজে আঁকাতে গেলে দেখেন, খুব সহজে যদি আঁকাতে যাই, এই অংশটা ছিল আমাদের দক্ষিণ এশিয়া। আচ্ছা, বুঝলাম। দক্ষিণ এশিয়ার এই জায়গাগুলো জুড়ে ছিল আমাদের, দেখেছি কিন্তু বন্ধুরা, এই জায়গাগুলো জুড়ে ছিল দক্ষিণ পূর্ব এশিয়া। আচ্ছা, এই জায়গাগুলো জুড়ে ছিল কিন্তু আমার কি ছিল? দূরপ্রাচ্য। দূরপ্রাচ্য। আচ্ছা, এই জায়গা জুড়ে ছিল আমার মধ্য এশিয়া। মধ্য এশিয়া। আর ঠিক সহজ কথা বলতে গেলে এই জায়গাগুলো হচ্ছে আমার পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়া এক কথায় বলা হয় মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য। তাহলে দেখেন, এইভাবে মনে রাখবো যে দক্ষিণ পূর্ব এশিয়া, তার উপরে আছে দূরপ্রাচ্য। আমাদের জাস্ট দক্ষিণ এশিয়া, তার উপরে আছে মধ্য এশিয়া, আর সবচেয়ে পশ্চিম সাইডে যে আছে কি আছে? পশ্চিম এশিয়া, যেটা মধ্যপ্রাচ্য। তাহলে আশা করি এই থিমটা মাথায় থাকবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার উপরে আছে দূরপ্রাচ্য, আমাদের দক্ষিণ এশিয়ার উপরে আছে মধ্য এশিয়া, আর সবচেয়ে পশ্চিমে আছে পশ্চিম এশিয়া। সেই পশ্চিম এশিয়াকে আমরা বলি মধ্যপ্রাচ্য। পশ্চিম এশিয়াকে বলি আমরা কি? মধ্যপ্রাচ্য। ঠিক আছে, তাহলে আশা করি এই ছকটা মনে থাকবে যে দক্ষিণ পূর্বের উপরে আছে দূরপ্রাচ্য, দক্ষিণের উপরে আছে মধ্য এশিয়া, এবং সবচেয়ে পশ্চিমে আছে পশ্চিম এশিয়া, যাকে মধ্যপ্রাচ্য আমরা বলছি আর কি। এবার এশিয়া সম্পর্কে হ্যাঁ, তনয়া একটু শীটের ওখানে ওই জায়গাটাতে একটু কারেকশন করে নেবেন আর কি। হ্যাঁ,
অসিত দাস আবার 45 বানিয়ে ফেলেছে, যে কি করে জানি না অসিত দাস। তো তনয়াকে যেটা বলি যে ওই জায়গাতে একটু কারেকশন করে উল্টাপাল্টা করে নেবেন। আমি মধ্যপ্রাচ্যে যে 15টা বলে রেখেছি ওখানে 14টা করে ফেলবেন, আর আমি মধ্য এশিয়াতে বলে রেখেছি যে 5টা, সেখানে আপনি 6টা, আপনি বলছেন 6টা, 6টা আমি বলেছি, শীটে 5টা আছে, ওটা 6টা করে নেবেন। ঠিক আছে, এই জায়গাটাকে কি করবেন, মেইনটেইন করে নেবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ। আর মেফ্লাওয়ার সুন্দর করে লিখে দিয়েছে যে মধ্য এশিয়ার বড় দেশ হচ্ছে কাজাকিস্তান, আর মধ্যপ্রাচ্যের হলো সৌদি আরব। ডান, ধন্যবাদ। তাহলে অসিত দাস 45 করেছে, কি করে বুঝতে পারলাম না, কিন্তু আমি কি করেছি, আমি বলেছি 44টা দেশ আছে কিন্তু। হ্যাঁ, কারণ আমাদের ফিলিস্তিন বলুন, আমাদের তাইওয়ান বলুন, এগুলো কিন্তু কি হয়নি, এগুলো স্বাধীন হয়নি কিন্তু এখনো। ঠিক আছে, বা হংকং বলুন, এগুলো কিন্তু স্বাধীন নয় আর কি। ঠিক আছে, ওকে। রাকিব হাসান এসে লিখেছে 8, 11, 5, 6, 14। ধন্যবাদ। 8, 11, 5, 6, 14। ওকে, আমি যদি আরেকবার দেখাই দিতে চাই যে আমাদের দক্ষিণ এশিয়াতে ফেলে দেবেন কয়টা রাষ্ট্র, 8টা রাষ্ট্র। দক্ষিণ পূর্বে যেয়ে দিবেন 11টা, দূর প্রাচ্যে দিয়ে দেবেন 5টা, মধ্য এশিয়াতে দেবেন 6টা, আর পশ্চিম এশিয়াতে দিয়ে দেবেন 14টা। ঠিক আছে, এই ইন টোটাল হয়ে যাবে 14টা রাষ্ট্র। তো আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আয়তনে চীন। ইভেন এশিয়ার জনসংখ্যায়ও বড় দেশ চীন। চীন তো এশিয়ার কেন, গোটা পৃথিবীতেই তো সে আয়তনে বা জনসংখ্যায় বড়। সমগ্র পৃথিবীতেই সে আয়তন বা জনসংখ্যায় কি বড়। তাহলে আমরা দেখেছি, আয়তন বলছি কেন, সরি ভুল বলছি, জনসংখ্যায় সে গোটা বিশ্বেই সে বড়। তাহলে এশিয়ার আয়তনে বড় দেশ কিন্তু চীন। আর এশিয়ার ছোট দেশ মাল, আবার দ্বীপ, মালদ্বীপ। এশিয়ার বড় দেশ চীন, আর এশিয়ার ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। আপনাদের মনে রাখতে হবে এশিয়ার আয়তনে বড় দেশ কোনটা, চীন, এবং এশিয়ার আয়তনে ছোট দেশ মালদ্বীপ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ধন্যবাদ। তাহলে এবার আমাদের বিষয়টা যেটা দেখবার বিষয় যে এশিয়ার আয়তনে তাহলে বড় দেশ চীন, আর এশিয়ার আয়তনে ছোট দেশ কিন্তু মালদ্বীপ। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। আবার সেম টু সেম এশিয়ার জনসংখ্যায় বড় কিন্তু চীন। অনুরূপভাবে এশিয়ার জনসংখ্যায় বড় দেশ কোনটা, চীন, এবং এশিয়ার জনসংখ্যায় ছোট দেশ কিন্তু মালদ্বীপ। এশিয়ার জনসংখ্যায় বড় দেশ আমরা বলেছি কোনটা, চীন, এবং এশিয়ার জনসংখ্যায় ছোট দেশ কোনটা, মালদ্বীপ। তাহলে দেখেন আয়তনেও বড় চীন, আবার জনসংখ্যাতেও বড় চীন। আয়তনে ছোট মালদ্বীপ, আবার আমি কি বলেছি, জনসংখ্যায় ছোট মালদ্বীপ। বন্ধুরা, মালদ্বীপ তো রিস্কে রয়েছে, ভারত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র। মেরু অঞ্চলে বরফ টরফ গলে গেলে এ মালদ্বীপ হারায় যাবে, সাগরের তলে তলিয়ে যাবে। তাই মালদ্বীপ কিন্তু বিভিন্ন জায়গায় জায়গা কেনার কি করছে, চেষ্টা করছে। তো নিজেই থাকবে কি থাকবে না, সে জনসংখ্যা বাড়ায় কি করবে। তাই এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যা মালদ্বীপে, আয়তনেও ছোট কিন্তু মালদ্বীপ। আর এশিয়ার বড় দেশ আমরা দেখেছি বা জনসংখ্যাও বড়, সেটি হবে চীন। আমাদের এই এশিয়া মহাদেশের ঠিক মধ্যখান দিয়ে একটি ভৌগোলিক রেখা অতিক্রম করেছে, সেটি কিন্তু 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যেটি কিন্তু বাংলাদেশের মধ্যখান দিয়েও চলে গেছে। সুতরাং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোন মহাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে, এশিয়া মহাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। এশিয়ার জনবহুল দেশ দেখেছি চীন, কম জনসংখ্যার দেখেছি মালদ্বীপ। আমাদের এই এশিয়ার মহাদেশে একটি চিরস্বাধীন দেশ আছে, যেটাকে পৃথিবীরও চিরস্বাধীন দেশ বলে। যারা লাইভে আছেন, আগেও তো পড়িয়েছি, পৃথিবীর চিরস্বাধীন দেশ কোনটি, একটু কমেন্ট করে জানান তো। আমি আগেও পড়িয়েছি, পৃথিবীর চিরস্বাধীন দেশ কোনটি, প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। পৃথিবীর চিরস্বাধীন দেশ কোনটি, আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, কমেন্ট আসছে, সেটি হচ্ছে থাইল্যান্ড। ধন্যবাদ। পৃথিবীর চিরস্বাধীন দেশ কোনটি, আমরা কমেন্টে উত্তর পাচ্ছি থাইল্যান্ড। পৃথিবীর চিরস্বাধীন দেশ তাহলে কোনটি হবে? ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থাইল্যান্ড। তাহলে সেই থাইল্যান্ড কিন্তু এশিয়ার দেশ। এখন একটি প্রশ্ন,
আমাদের এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। সেই ইয়াং আবার সেই রকম, এক কথায় ইয়াংসিকিয়াং, ইয়াং সিকিয়াং। এশিয়ার বড় নদীটি হচ্ছে ইয়াংসিকিয়াং। সে কিন্তু সমগ্র পৃথিবীর বড় নয়। আমি আবারও সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, সমগ্র পৃথিবীতে বড় নদী হচ্ছে নীল নদ, আফ্রিকা মহাদেশে রয়েছে। আর যৌথভাবে উত্তর আমেরিকার আমেরিকাতে রয়েছে মিসিসিপি, মিসৌরি, সে যৌথভাবে। তাহলে উত্তর আমেরিকার বড় নদীটি হচ্ছে যৌথভাবে নীল নদ, যৌথভাবে মিসিসিপি, মিসৌরি। আর পৃথিবীর সবচেয়ে বড় নদী নীল নদ, আফ্রিকাতে রয়েছে। কিন্তু আমরা দেখে ফেললাম এশিয়ার বড় নদী ইয়াংসিকিয়াং, চীনে আছে। এশিয়ার বড় নদী কোনটি? মনে রাখতে হবে, এশিয়ার বড় নদী ইয়াংসিকিয়াং কোথায় আছে? চীনে আছে। এছাড়া আমি অন্য কালে দিয়ে একটু দেখাই, চীনের দক্ষিণে একটা সাগর আছে। চীনের, হ্যাঁ, দক্ষিণে একটা সাগর আছে যেটা দক্ষিণ চীন সাগর নামে পরিচিত। চীনের দক্ষিণ দিকে একটি সাগর আছে যেটাকে আমি কি বলছি? দক্ষিণ চীন সাগর বলছি। এই যে নীল করে দিলাম, হ্যাঁ, দক্ষিণ চীন সাগর। আপনারা একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাগর, অথই সাগর মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, যেটা এশিয়া মহাদেশের মধ্যে পড়েছে। পৃথিবীর সবচেয়ে বড় সাগর হচ্ছে কিন্তু দক্ষিণ চীন সাগর। সেই দক্ষিণ চীন সাগর কিন্তু এশিয়া মহাদেশে রয়েছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় নদী ইয়াংসিকিয়াং, না পৃথিবীর কেন, এশিয়ার বড় নদী ইয়াংসিকিয়াং। আর মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর, চীনের দক্ষিণে যে সাগরটা রয়েছে, এবং এটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ সাগর। এবার আপনারা যে কাজটি করবেন, খাতা বের করে একটু এশিয়ার উপহার লিখবেন। ইতিপূর্বে যেমন উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকার উপহার লিখেছেন, সবচেয়ে বড় বড় জিনিস, এবার আপনারা লিখবেন এশিয়ার উপহার। তো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা এবার লিখতে চলে যাই এশিয়ার উপহার। অর্থাৎ এই এশিয়া মহাদেশ আমাদেরকে কি কি উপহার দিয়েছে। এবং মনে রাখবেন, পৃথিবীর 6টা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি উপহার এশিয়াই আমাদেরকে দিয়েছে। আপনারা গত ক্লাসে দেখেছেন, দক্ষিণ আমেরিকা থেকে 4টি উপহার পেয়েছেন এবং উত্তর আমেরিকা থেকেও 4টি পেয়েছেন। এখন আমরা দেখতে চাই এশিয়া থেকে আমরা কয়টি উপহার পেতে চলেছি, বা এশিয়া থেকে আমরা কয়টি উপহার পাবো দেখি। রেডি? খাতা বের করে উপরে হেডিং লিখেছেন আশা করি, এশিয়ার উপহার। এশিয়া আমাকে সবচেয়ে প্রথম যে উপহারটা দিয়েছে, ভাই আমাদের কি পাহাড় পর্বত বেড়াতে ইচ্ছা করে না? করে। আমাদের সবার পাহাড় পর্বত বেড়াতে ইচ্ছা করে। তাই আমার সুন্দর সুন্দর জিনিস এশিয়া আমাকে দিয়েছে বেড়ানোর জন্য। পৃথিবীর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, হ্যাঁ, যে মাউন্ট এভারেস্ট এই এশিয়া মহাদেশে রয়েছে। ঠিক আছে, ভারত, নেপাল, তিব্বত সীমান্তে মাউন্ট এভারেস্ট রয়েছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, সেই মাউন্ট এভারেস্টকে কে দিয়েছে? সেই মাউন্ট এভারেস্টকে দিয়েছে এশিয়া। আচ্ছা, আমাদের সাগর বেড়াতে ইচ্ছা করে, ঠিক আছে, আমাদের কোথায় বেড়াতে ইচ্ছা করে? সাগরে বেড়াতে ইচ্ছা করে। তো এই যে পৃথিবীর সবচেয়ে বড় সাগর, একটু আগেই দেখেছেন দক্ষিণ চীন সাগর, এই দক্ষিণ চীন সাগরকে উপহার দিয়েছে আমাকে এশিয়া। সো পৃথিবীর বড় সাগর দক্ষিণ চীন সাগর, এটাও এশিয়াতে রয়েছে। তাহলে পাহাড় পর্বত দেখেছি মাউন্ট এভারেস্ট, সবচেয়ে বৃহত্তম পর্বতশৃঙ্গ, একটা উপহার। 2 নম্বর উপহার দেখেছি সবচেয়ে বড় সাগর দক্ষিণ চীন সাগর। 3 নাম্বার, তাহলে আমরা পাহাড় বেরিয়েছি, সাগর বেরিয়েছি, অরণ্য বা বনেও তো বেড়াতে ইচ্ছা করে, তাই না? আমরা যেমন সুন্দরবনে বেড়াতে যাই, বনে গিয়ে হারিয়ে যেতে চাই, নিখোঁজ হয়ে যেতে চাই, অজানাতে হারিয়ে যেতে চাই, তো আমরা বনে যেতে চাই। তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা, সেই তৈগাও রয়েছে এশিয়া মহাদেশে। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা, সেই তৈগাও রয়েছে কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। তাহলে এশিয়া আমাকে সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ দিয়েছে, সবচেয়ে বড় সাগর দিয়েছে, সবচেয়ে বড় অরণ্য বন দিয়েছে। কে দিয়েছে? এশিয়া দিয়েছে। সো অরণ্য বললে তৈগা, সাগর বললে দক্ষিণ চীন সাগর, এবং যদি বলা হতো সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
তাহলে আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কে দিল আমাকে? এশিয়া দিয়েছে। আরো দিয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ। হ্রদ মানে কি জানেন? যার চতুর্পাশে কি থাকে? স্থল থাকে, মাঝখানে পানি, চারদিকে স্থল বেষ্টিত পানি রাশিকে বলে হ্রদ। হ্রদ সাগরের মতো অত বড় নয়, অনেক ছোট। হ্যাঁ, তাহলে চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশিকে হ্রদ বলে। এশিয়া আমাকে সবচেয়ে বড় হ্রদ দিয়েছে, কাস্পিয়ান হ্রদ। যদিও তাকে আমরা কাস্পিয়ান সাগর বলি। এই যে দেখেন কাজাকিস্তান বা রাশিয়ার, হ্যাঁ, ইরানের এই জায়গাতে রয়েছে কাস্পিয়ান সাগর। যদিও তাকে সাগর বলা হয়, হ্যাঁ, অথই সাগরের মতো, কিন্তু সে আসলে হ্রদ, কাস্পিয়ান হ্রদ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ। আর আপনারা বুঝতেই পারছেন সেও এশিয়ার মধ্যে রয়েছে। 4 নম্বর আরেকটি উপহার আমরা পেয়ে গিয়েছি। সেই উপহারটি হচ্ছে কাস্পিয়ান হ্রদ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ। আরেকটা তথ্য দিতে চাই, বিকেলবেলা কিন্তু আমরা মাঝে মাঝে গভীর ঘুম দেই। আমরা বিকেলবেলা মাঝে মাঝে গভীর ঘুম দেই, হুট করে ঘুম ভাঙে। ঘুম ভেঙে আমরা দেখি কিরে সকাল হলো কখন, এত ভোরবেলা বাড়ির জানলা দরজা খুলে দিল কে? পরক্ষণে আস্তে আস্তে মনে হয় ওহো, এটা তো বিকেল বেলা। কিন্তু এতই গভীর ঘুমে গিয়েছিলাম যে উঠে মনে হয়েছে কিরে সকালবেলা এত ভোরে বাড়ির দরজা জানলা খোলা, কে খুললো, কে কথা বলে? তাই বিকেলবেলা মাঝে মাঝে আমরা গভীর ঘুম দেই। তাই পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। বৈকালবেলা যেহেতু গভীর ঘুম দেই, তাই গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। একটু আগে বৃহত্তম হ্রদ দেখেছেন কাস্পিয়ান হ্রদ, এবার গভীরতম হ্রদ দেখবেন বৈকাল হ্রদ, সেটাও এশিয়াতে রয়েছে। বাহ, এশিয়া আমাকে গভীরতমও দিয়েছে, এশিয়া আমাকে বৃহত্তম হ্রদও দিয়েছে। তাহলে 1 নম্বরে দেখেছেন সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 2 নম্বরে দেখলেন সবচেয়ে বড় সাগর দক্ষিণ চীন সাগর। 3 নম্বরে দেখেছেন সবচেয়ে বড় অরণ্য তৈগা, সাগর, বন, তারপরে পাহাড়। এই তিনটাই আমাদের ফেভারিট। তারপর হ্রদে বেড়াতে গেলাম, সবচেয়ে বড় হ্রদ কাস্পিয়ান হ্রদ, সেটাও আমাকে দিয়েছে এশিয়া। এবং সবচেয়ে গভীরতম হ্রদ, বিকালবেলা গভীর ঘুম দেন বৈকাল হ্রদ, সেটাও আমাকে দিয়েছে এশিয়া। 5টা উপহার হয়ে গেল। আমরা সাধারণত ট্রেনে ভ্রমণ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। এই এশিয়া আমাকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, যেটা রাশিয়ার মধ্যে কিন্তু এশিয়া অংশে পড়েছে। তাই আমরা এই জায়গাগুলো রেলে চড়ে চড়ে ঘুরবো। তাই মনে রাখবো পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ কি হবে? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রেলপথ হবে হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। তামান আলমগীর বলেছেন স্যার হ্রদ কি একটু বুঝাবেন প্লিজ? দেখেন, আমি একটা কথা বলেছি, হ্রদ সমুদ্রের মতো অত বড় নয়। হ্রদের কি থাকে? চতুর্পাশে স্থলভাগ থাকে, চারপাশে কি থাকে? স্থলভাগ থাকে। আর এই স্থলভাগের মধ্যে কি থাকে? চারপাশে পানি থাকে। এটাই হ্রদ। হ্রদ কিন্তু শুকায় না, কম বেশি সারা বছরই হ্রদে পানি থাকে। হ্যাঁ, হ্রদ শুকায় না, সারা বছরই পানি থাকে, কিন্তু সে সাগরের মতো অত বড় নয়, অত বিশাল নয়। আর হ্রদের চারদিকে কি থাকে? স্থলভাগ থাকে। তাহলে চারদিকে স্থল দ্বারা বেষ্টিত এই মাঝখানের পানি রাশিকে কি বলে? হ্রদ বলে। হ্যাঁ, চারদিকে স্থল দ্বারা বেষ্টিত পানি রাশিকে হ্রদ বলে। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ। আর যদি বলা হতো গভীরতম, ঘুম দেন বিকেলবেলা বৈকাল হ্রদ। আর এই 5টা জায়গায় ঘুরবেন রেলে করে। তাই পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ, পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ আমরা দেখেছি কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ক্লিয়ার? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রেলপথ আমরা দেখেছি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। তাহলে আমাদের উপহার চলে গেল মোটামুটি 6টা। এবার আমাদের ঘড়ি দেখে দেখে, টাইম দেখে দেখে কি করতে হয়? ঘুরতে হয়। ঘড়ি দেখে দেখে, টাইম দেখে দেখে আমাদের ঘুরতে হয়। তাই পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি, যেটা আমরা বলে থাকি সাধারণত মক্কা ঘড়ি, এটা সৌদি আরবে রয়েছে। এটি একটি উপহার হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি মক্কা ঘড়ি, যেটি কোথায় রয়েছে? সৌদি আরবে রয়েছে। উপহার কয়টা হলো তাহলে? 7টা হয়ে গেল কিন্তু, তাই না? 5টা পর্যন্ত সুন্দর জায়গা ঘুরেছি 6 রেলপথে, ঘড়ি দেখে দেখে। সবচেয়ে বড় ঘড়ি কি বলেছি আমরা? মক্কা ঘড়ি। 7টি উপহার চলে গিয়েছে। আর একটি উপহার আপনাদেরকে দিব লাস্ট, সেটি হচ্ছে যে
জনসংখ্যা বৃদ্ধি পেলে দেখেন না মিষ্টি বিতরণ করা হয়, বাড়িতে নতুন অতিথির আগমন ঘটলেই মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। মনে রাখতে হবে একটি কথা, সে কথাটি হলো পৃথিবীতে একটি বিষয়কে মনে রাখতে হবে, সে বিষয়টি হচ্ছে যে আমাদের এই যে কি বলবো আপনাদেরকে, যে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ যে চীন, সেটা একটা উপহার, তাই না? জনসংখ্যা বাড়লে মিষ্টি খাওয়ান, তাহলে তো একটা উপহার। তাই 8 নম্বর উপহারে লিখে রাখবেন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে চীন। সুতরাং এটাও একটি কি উপহার। তাহলে আসেন আরেকবার রিভিউ করে দেই। এশিয়া আমাকে উপহার দিয়েছে কি? এশিয়া আমাকে উপহার দিয়েছে সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আমাকে উপহার দিয়েছে সবচেয়ে বড় অরণ্য তৈগা, সবচেয়ে বড় সাগর দক্ষিণ চীন সাগর, সবচেয়ে বড় হ্রদ কাস্পিয়ান হ্রদ, গভীরতম বৈকাল হ্রদ, এবং তারপরে বলেছি 6 নাম্বার আমরা ট্রেনে চড়ে ঘুরবো, সবচেয়ে বড় রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। তারপরে আমরা বলেছি ঘড়ি ধরে ঘুরবো, সবচেয়ে বড় ঘড়ি মক্কা ঘড়ি, এবং 8 নম্বরে বলেছি সবচেয়ে জনবহুল দেশ চীন। সো এশিয়া আমাকে 8টি উপহার দিয়েছে। ঠিক আছে, যারা লাইভে আছেন তারা এশিয়ার এই 8টি উপহার কি বুঝতে পেরেছেন? যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান তো যে এশিয়ার এই যে 8টি উপহার, এশিয়ার সেই 8টি উপহার কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি যারা লাইভে আছেন এশিয়ার এই 8টি উপহার কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ, সবচেয়ে বড় ঘড়ি, হ্যাঁ, তারপরে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাগর, অরণ্য, তারপরে পর্বতশৃঙ্গ, হ্রদ, গভীরতম হ্রদ, এগুলো সবই কিন্তু আমাকে এশিয়া কি করেছে? উপহার দিয়েছে। এজন্যই তো আমরা এশিয়ার মানুষ, এজন্য তো এশিয়া এত সুন্দর, তাই কি না? একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের এশিয়াতে বৌদ্ধ রাষ্ট্র অনেকগুলোই রয়েছে, আর এশিয়াতে কিন্তু হিন্দু রাষ্ট্র এখন একটাও নেই, কারণ ভারত বা নেপাল সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তবে খ্রিস্টান রাষ্ট্র আমরা ফিলিপাইনকে দেখি। এশিয়ার অন্যতম খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন খ্রিস্টান রাষ্ট্র। এবং এশিয়াতে ইহুদি রাষ্ট্র আমরা দেখেছি কিন্তু ইসরায়েল। ইহুদি রাষ্ট্র কি দেখেছি আমরা? ইসরায়েল। আচ্ছা, যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন এশিয়ার মধ্যখান দিয়ে কোন ভৌগোলিক রেখাটা অতিক্রম করেছে, একটু কমেন্ট করে আমাকে জানান। আমি একটি প্রশ্ন করেছি যে এশিয়ার মধ্যখান দিয়ে কোন ভৌগোলিক রেখাটি অতিক্রম করেছে, একটু কমেন্ট করে জানাবেন। পূজা দেবী লিখেছে টিচার জনসংখ্যা কিভাবে উপহার হতে পারে? তা আপনি কি আপনার বাবা মার কাছে একটা উপহার না? আপনি আপনার বাবা মার কাছে তো একটা উপহার। আর চীন তার জনসংখ্যাকে কি করেছে? জনসংখ্যাকে শক্তিতে রূপান্তর করেছে, করে আজকে চীন বিশ্বে এত সমৃদ্ধ। তাই খালি জনসংখ্যা বাড়ালে হবে না, সেটার প্রপার ইউটিলাইজ করতে হবে, তবেই তো সেটা সুফলতা কি হবে, সেটা সুফলতা পাওয়া যাবে। ঘরে খাওয়ার নেই, আপনি সন্তান উৎপাদন করছেন, তাহলে তো হবে না। হ্যাঁ, সব দিকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, জনসংখ্যা অবশ্যই উপহার, অবশ্যই উপহার। পৃথিবীর অনেক দেশ আছে, অনেক শীত প্রধান দেশ আছে, জনসংখ্যাই নেই। কানাডা, কানাডা বিদেশ থেকে লোক নিয়ে যে কি করে, কাজ করায়, লোক নেই। সুতরাং জনসংখ্যা অবশ্যই একটা কি, অবশ্যই একটা উপহার আর কি। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে এশিয়ার মধ্যখান দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে, কমেন্ট করেছেন 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমরা ইউরোপ, আফ্রিকা এবং ওশেনিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ওশেনিয়া কালকে লাস্ট আরেকটা ক্লাস নিয়ে আমরা এই 3টা পড়ে ফেলবো। তাহলে পৃথিবীর মোটামুটি খুঁটিনাটি অনেক দেশ সম্পর্কে জানা হবে এবং ম্যাপের উপরে একটা ভালো ধারণা আশা করি আসবে। আজকে এশিয়াকে যে 5টি ভাগে ভাগ করেছি, এই 5টি ভাগ আপনারা খুব ভালো করে কি করবেন, আজকে রাতে বসে বসে চর্চা করবেন আর কি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মঙ্গল মতো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আজকে রাতেই, তো আবার দেখা হবে যদি আল্লাহ সুস্থ রাখে, সব ঠিকঠাক রাখে। আজকে রাত্রি 9টা 20-এ আবার দেখা হবে আপনাদের সাথে। খোদা হাফেজ।